দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞানের সপ্তম অধ্যায় তরঙ্গ ও শব্দ এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টি তোমাদের দুইটি অংশে বিভক্ত, একটি হলো তরঙ্গ আর একটি হলো শব্দ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের তরঙ্গ অংশের মধ্যে দুইটি বিষয় নিয়ে আলোচনা করব। একটি হলো সরল স্পন্দন গতি, আরেকটি হলো তরঙ্গ ও এর বৈশিষ্ট্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, তো তোমাদের দশম শ্রেণীতে যারা আছো, অর্থাৎ তোমাদের 2022 সালে এসএসসিতে যে শর্ট সিলেবাসটি রয়েছে, সেখানে তোমাদের 8টি অধ্যায় রয়েছে। অধ্যায়গুলি তোমাদের হলো 1 থেকে 5 পর্যন্ত, তারপরে রয়েছে অধ্যায় 7, 8 এবং 11 অধ্যায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের অষ্টম অধ্যায় থেকে একাদশ অধ্যায় পর্যন্ত এই অধ্যায়গুলি নিয়ে আলোচনা আমি করেছি। অর্থাৎ আমি তোমাদের এখন রিভিশন পর্যায়ে সপ্তম অধ্যায় এটা এখন আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে প্রথমে আমি তোমাদের সরল স্পন্দন গতি, অর্থাৎ সরল স্পন্দন গতিটি কি? সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতি তোমরা গতি চ্যাপ্টারে পড়েছো যে যদি কোনো পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তুকণার গতি এমন হয় যেটি তার গতিপথে নির্দিষ্ট সময় পর পর এর গতি কী হবে? বিপরীতমুখী হবে, তখন এই বস্তুকণার গতিটিকে বলবো আমরা সরল স্পন্দন গতি। অর্থাৎ আমরা সরল স্পন্দন গতি হিসাবে আমরা একটি সরল দোলকের গতিকে চিন্তা করতে পারি। সরল দোলক কীভাবে তৈরি করা হয়? যে একটি দৃঢ় অবলম্বন থেকে একটি বস্তুকে যদি আমি সুতার সাহায্যে ঝুলে দেই, তাহলে এই ব্যবস্থাটিকে বলা হবে সরল দোলক। তাহলে চিত্রে এটি একটি সরল দোলক। তাহলে এই সরল দোলকটিকে যদি আমরা একপাশে এরকম করে যে আমরা টেনে ছেড়ে দেই, তাহলে এটি এপাশ ওপাশ কিন্তু দুলতে থাকবে। এইভাবে সে দুলতে থাকবে, অর্থাৎ টেনে যদি আমরা ছেড়ে দিই তাহলে সে এপাশে দুলতে থাকবে। তাহলে এই সরল দোলকের এই যে গতিটি, এটিকে বলা হয় সরল স্পন্দন গতি। কেন সরল স্পন্দন গতি বলা হয়? কারণ এটি তার গতিকালের অর্ধেক সময় কী হবে? গতিটি বিপরীতমুখী হয়। অর্থাৎ একটি সরল দোলকের পূর্ণ দোলন আমরা তখনই বলবো যে একে এখানে টেনে যদি ছেড়ে দিই, তাহলে এই যদি এই পাশে যে গিয়ে আবার এইখানে চলে আসে, তখন আমরা বলবো যে সে একবার দোলন ঘটেছে তার, অর্থাৎ একবার পূর্ণ দোলন সম্পূর্ণ হয়েছে। তাহলে এইখান থেকে এই পাশে আসাটাকে বলবো আমরা অর্ধেক দোলনকাল। তাহলে সে এইখানে যখন আসবে তখন কি হবে? আবার সে এইদিকে উল্টা দিকে যাবে। অর্থাৎ এর গতি হবে কি? যে একটি নির্দিষ্ট সময় পর পর এর গতিটি বিপরীতমুখী হবে। আর এর কি হবে? যে ত্বরণ হবে এর সরণের সমানুপাতিক। অর্থাৎ যখন সে এইখান থেকে এখানে আসবে তখন সে কী হবে? তার গতিটি বৃদ্ধি পাবে, অর্থাৎ সর্বোচ্চ গতিতে সে উপরে আসবে। এখানে যখনই আসবে তখনই তার শেষ বেগ শূন্য হয়ে আবার সে বিপরীত দিকে যাবে, অর্থাৎ এইভাবে সে দুলতে থাকবে। তাহলে বস্তুর এই গতিটিকে বলবো আমরা সরল স্পন্দন গতি। এইভাবে একটি স্প্রিংয়ের গতিটিকেও আমরা সরল স্পন্দন গতি বলতে পারি। অর্থাৎ একটা স্প্রিংকে যদি আমরা এইভাবে টেনে ছেড়ে দেই, তাহলে এর গতিটিও হবে সরল স্পন্দন গতি। অর্থাৎ একে যদি আমরা এই পাশে ধরে একে টেনে ছেড়ে দিই, তাহলে সে এই পাশে দুলবে। অর্থাৎ একটি স্প্রিংয়ের গতিও হলো সরল স্পন্দন গতি। সুপ্রিয় শিক্ষার্থীরা, একটা স্প্রিংয়ের ক্ষেত্রে স্প্রিংটিকে যদি আমরা টেনে ছেড়ে দিই বা বল প্রয়োগে যদি সংকুচিত করি, তখন কি করবে? আমাদের বলের বিরুদ্ধে স্প্রিং একটি প্রত্যয়নী বলের সৃষ্টি করবে। এই বলটিকে বলা হয় স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবক।
তাহলে স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবক, তাহলে স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবক জিনিসটি কি, যে একটা স্প্রিংকে যখন আমরা এই ভাবে যদি একে টেনে ধরি, তাহলে আমার আঙ্গুল দিয়ে যদি আমরা টেনে ধরি, তাহলে স্প্রিং কী করে আমার আঙ্গুলটিকে তার দিকে একটা উল্টা বল প্রয়োগ করবে। এই বলটিকে বলা হয় স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবক। এবার এই বল ধ্রুবককে সাধারণত এফএস দিয়ে প্রকাশ করা হয়, আর এই বল ধ্রুবকটা ডিপেন্ড করে সরণের উপর। অর্থাৎ এখানে দেখো যে একটি স্প্রিংকে যদি আমরা সংকুচিত করি বা যদি টেনে ধরি, এখানে দেখো এই স্প্রিংটি মনে করে এই অবস্থায় আছে, এটাকে আবার আমরা টেনে যদি একটু বর্ধিত করি, এই যে স্প্রিংটি আছে, এই স্প্রিংটিকে আমরা দ্বিতীয়বার কি করলাম, একে একটু টেনে বর্ধিত করলাম, অর্থাৎ এই পর্যন্ত আগে ছিল, তাহলে এখানে এক্স পর্যন্ত আমি বাড়াই দিলাম, অর্থাৎ এক্স পর্যন্ত সরণ ঘটলো। তাহলে একটা স্প্রিংয়ের ক্ষেত্রে এই যে আমরা সরণ ঘটলো, এই স্প্রিং ধ্রুবক এই বলটা হলো সরণের বিপরীতমুখী, অর্থাৎ আমরা এই দিকে সরণ বল প্রয়োগ করতেছি, কিন্তু স্প্রিংটি কী করবে, তার উল্টা দিকে বল এই দিকে এফএস প্রয়োগ করবে। তাহলে স্প্রিং ধ্রুবক এটি হবে সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী, অর্থাৎ এ প্রপোর্শনাল মাইনাস এক্স। এই ক্ষেত্রে আমরা যদি সমানুপাতিক তুলে দেই, তাহলে এফএস ইকুয়াল টু আমরা লিখতে পারি মাইনাস কে এক্স। এখানে কে হলো একটি ধ্রুব রাশি, অর্থাৎ স্প্রিংয়ের বল ধ্রুবকটা হলো সরণের ব্যস্তানুপাতিক। তাহলে এফএস এফ লিখতে পারি আমরা মাইনাস কে এক্স। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই সমীকরণ থেকে আমরা একটা স্প্রিংয়ের ক্ষেত্রে যে প্রত্যয়নী বল বা বল ধ্রুবক এবং সরণ এবং স্প্রিং ধ্রুবক এগুলো আমরা বের করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার যদি আমরা একটি স্প্রিংকে এক প্রান্তে আমরা যে বল প্রয়োগ করি, সেক্ষেত্রে সেই স্প্রিংটির দোলনকাল কী হবে। অর্থাৎ এইখানে একটা স্প্রিং রয়েছে, এই স্প্রিংয়ের নিচের প্রান্তে আমি একটি বস্তু ঝুলাই দিলাম, ঝুলে দিয়ে আমি যদি একে একটু টেনে ছেড়ে দিই নিচের দিকে, তাহলে কী হবে, সে এপাশে দুলতে থাকবে। তাহলে এই দোলনকালটা কী হবে, অর্থাৎ এই স্প্রিংয়ের দোলনকাল আমরা এই সমীকরণের সাহায্যে সহজে বের করতে পারবো। স্প্রিংয়ের দোলনকাল হবে টি ইকুয়াল টু টুয়াইস বাই রুট ওভার কে ভাগ, এটা হবে আমাদের এম। অর্থাৎ এই বস্তুটির ভর যদি এম হয় এবং এই স্প্রিংটির স্প্রিং ধ্রুবক যদি কে হয়, তাহলে আমরা এই স্প্রিংটি যে দুলতেছে এই দোলনকালটা আমরা, অর্থাৎ সে একবার দুলতে, অর্থাৎ একটা পূর্ণ দোলন সম্পন্ন করতে যে সময় লাগে সেটিকে দোলনকাল বলা হয়। এই দোলনকালটি আমরা এই সমীকরণের সাহায্যে সহজেই বের করতে পারব। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা একটা স্প্রিংয়ের ক্ষেত্রে দোলনকাল বের করলাম। এটি যদি সরল দোলক হয়, অর্থাৎ আমি যে প্রথমে সরল দোলকটি অঙ্কন করেছিলাম, এটা যদি সেই সরল দোলক হয়, তাহলে এরও দোলনকাল আমরা এই সমীকরণটির সাহায্যে সহজেই বের করতে পারবো। অর্থাৎ এটা যে এই পাশে দুলতেছে, এর দোলনকাল হবে টি ইকুয়াল টু টুয়াইস বাই রুট ওভার এল ভাগ জি। এটি হলো একটি স্প্রিংয়ের দোলনকাল হলো এটা, আর এটি একটি হলো সরল দোলকের দোলনকাল। অর্থাৎ একটি সরল দোলকের দোলনকাল হবে টি ইকুয়াল টু টুয়াইস বাই রুট ওভার এল ভাগ জি। এখানে এল হলো সুতার দৈর্ঘ্য, অর্থাৎ এটা স্মল এলও আমরা দিতে পারি। এল হলো সুতার দৈর্ঘ্য, অর্থাৎ এই সুতাটিকে দৈর্ঘ্য হলো স্মল এল। আর জি হলো অভিকর্ষজ
ত্বরণ, অর্থাৎ এখানে সরল দোলকের ভরের উপর নির্ভর করবে না দোলনকালটি, কারণ আমরা জানি অভিকর্ষজ ত্বরণ বস্তুর ভরের উপর ডিপেন্ড করে না, অর্থাৎ T=2/√L/g। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আজকের যে আলোচ্য বিষয় তার প্রথম অংশ সরল স্পন্দন গতি এটি আমরা ব্যাখ্যা করলাম। এখন তরঙ্গ ও এর বৈশিষ্ট্য নিয়ে আমি আলোচনা করব। তাহলে তরঙ্গ জিনিসটি কি? তরঙ্গ হলো, এবার আমরা তরঙ্গ তোমরা পূর্বের ক্লাসেও পড়েছ যে তরঙ্গ হলো যে পর্যাবৃত্ত আন্দোলন কোনো একটি জড় মাধ্যমের মধ্য দিয়ে শুধু কী হবে, শক্তি সঞ্চালন করবে, কিন্তু কণাগুলির স্থানের কোনো পরিবর্তন হবে না, সেটিকে আমরা তরঙ্গ বলবো। মনে করো এটি একটি যদি পুকুর হয়ে থাকে, এই পুকুরের মধ্যে যদি আমরা একটি ঢিল ছুঁড়ে দেই, তাহলে এইখানে কি হবে, এর চারপাশে এই পাশে এইভাবে তরঙ্গের সৃষ্টি হবে, এবং এই তরঙ্গগুলি কী করবে, পর্যায়ক্রমে সঞ্চালিত হওয়ার পরে পুকুরের কিনারায় ধাক্কা দেবে। এক্ষেত্রে দেখো যে যখন আমরা পুকুরে ঢিল দেব, সেই ঢিলটি কী করবে, সেইখানকার যে পানির কণাগুলি তাকে আন্দোলনিত করবে, অর্থাৎ সেখানে আলোড়নের সৃষ্টি হবে, এবং এই পানি কণা আবার কী করবে, পার্শ্ববর্তী পানি কণাকে স্পন্দিত করবে, ফলে এইভাবে তরঙ্গটি সঞ্চালিত হবে। কিন্তু এখানকার পানির যে কণাগুলি এগুলো কিন্তু স্থানান্তর ঘটবে না, অর্থাৎ এখানে কণাগুলির একজন আরেকজনকে শক্তি সঞ্চারণ করবে, অর্থাৎ তরঙ্গ মাধ্যমের কী করে, শক্তি সঞ্চারণ করে, কিন্তু নিজে কণাগুলি স্থানান্তর ঘটে না। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই তরঙ্গ এটি বুঝতে পেরেছো। এই তরঙ্গ হলো দুই প্রকার, একটি হলো যান্ত্রিক তরঙ্গ আর একটা হলো তাড়িত চৌম্বক তরঙ্গ। একটি হলো যান্ত্রিক তরঙ্গ আর একটি হলো তাড়িত চৌম্বক, তাড়িত বা বিদ্যুৎ চৌম্বক তরঙ্গ যেটাকে বলা হয় তাড়িত চৌম্বক তরঙ্গ। তাহলে যান্ত্রিক তরঙ্গ কোনগুলো, যে তরঙ্গটি সঞ্চালনের জন্য মাধ্যমের দরকার হবে সেটিকে যান্ত্রিক তরঙ্গ বলবো আমরা। যেমন শব্দ সঞ্চালনের জন্য কি হয়, মাধ্যমের দরকার, অর্থাৎ বায়ু ছাড়া শব্দ সঞ্চালিত হবে না। তাহলে শব্দ তরঙ্গ হলো একটি যান্ত্রিক তরঙ্গ। সুপ্রিয় শিক্ষার্থী, এরপর হলো যে তাড়িত চৌম্বক তরঙ্গ, অর্থাৎ যে তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যমের কোনো প্রয়োজন হয় না, সেটিকে আমরা তাড়িত চৌম্বক তরঙ্গ বলতে পারবো। যেমন আলো তরঙ্গ, আলো, তাপ, এগুলো হলো তাড়িত চৌম্বক তরঙ্গ, অর্থাৎ এই তরঙ্গগুলি সঞ্চালনের জন্য মাধ্যমের কোনো প্রয়োজন হয় না, অর্থাৎ সূর্য থেকে যে আলোরশ্মি বিকিরণ ঘটে, সেই বিকিরিত রশ্মি সঞ্চালনের জন্য আমাদের মাধ্যমের কোনো প্রয়োজন হয় না, সেটি তাড়িত চৌম্বকীয় তরঙ্গ আকারে সঞ্চালিত হয়। অনুরূপভাবে তাপও সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। তাহলে এগুলো হলো তাড়িত চৌম্বক তরঙ্গ। প্রিয় শিক্ষার্থীরা, এবার হলো তরঙ্গের বৈশিষ্ট্য। তরঙ্গের বৈশিষ্ট্য অর্থাৎ এর বৈশিষ্ট্যটা কি? তরঙ্গের সংজ্ঞায় আমি কিছুটা বৈশিষ্ট্যের কথা আমি তোমাদের বলেছি, যে তরঙ্গ কি করে, যে তরঙ্গ সৃষ্টিকারী কণাগুলির স্থানান্তর ঘটে না, শুধু কী করে, শক্তি সঞ্চালন করে, অর্থাৎ মাধ্যমের কণাগুলির স্থানান্তর ঘটে না, শুধু শক্তি সঞ্চালন করে, এটি একটি তরঙ্গের বৈশিষ্ট্য। আরেকটি বৈশিষ্ট্য কি, যে তরঙ্গর বেগ আর কণার বেগগুলি সাধারণত আলাদা হয়, অর্থাৎ একটা ওয়েভ যখন সৃষ্টি হয় তরঙ্গ, এটি যে বেগে সঞ্চালিত হয়ে কিনারা পর্যন্ত স্থানান্তর ঘটে, কিন্তু এখানে যে মাধ্যমের কণাগুলি সে নিজেদের মধ্যে যে বেগটি সেটি থেকে আলাদা হয়, অর্থাৎ এটাকে যদি আমরা একটি তরঙ্গ হিসেবে চিন্তা করি, তাহলে এখানে যে এটি তরঙ্গের যে এই বেগটা তরঙ্গের যে কণা, এটা যে উপরে নিচে আন্দোলিত হচ্ছে এটি থেকে ভিন্ন, অর্থাৎ তরঙ্গের বেগ ভি আর এখানে যে কণার বেগ এটি আলাদা হয়ে থাকে।
তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা তরঙ্গের বেগ এবং সরল স্পন্দন গতি সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো। তাহলে তোমরা এগুলো আবার ভালো করে পড়বে, পড়ে আমার পার্সোনাল আইডিতে পাঠাবে। তোমরা সকলেই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।